হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কেমিস্ট্রিতে একটা অংশ আলোচনা করব যেটা ক্লাস 11 এবং 12 দুটো ক্লাসের স্টুডেন্টরাই দেখতে পারো। ঠিক আছে? তো আজকে আমি সমাবয়বতা সম্পর্কে আলোচনা করব বা আইসোমেরিজম সম্পর্কে আলোচনা করব। তার প্রাথমিক বিষয় কিছু কিছু আলোচনা করব, কিছু কিছু বাদ দিয়ে যাব, কারণ আমি আজকে আসলে স্টিরিও আইসোমেরিজমের দিকে যেতে চেষ্টা করব। ঠিক আছে? তো তো স্ট্রাকচারাল আইসোমেরিজম বা গঠনগত সমবায়তাকে আমি একটু সাইডে রেখে আমি বলে দেব সেটার কথা, কিন্তু মেইনলি আজকে আমরা ফোকাস করব কোনটাতে, স্টিরিও আইসোমেরিজম বা ত্রিমাত্রিক সমবায়তা। সেখান থেকে আমরা এনানসিওমার, ডায়াস্টিরিও আইসোমার, অপটিক্যালি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ ইত্যাদি ব্যাপারগুলো আলোচনা করব, যেটা একদম তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো তো আমরা শুরু করব। তুমি অবশ্যই শুরুতে খাতা পেন নিয়ে বসবে, সময় সময় ভিডিওটা পজ করবে, নোট নেবে, পাশে বই রাখবে। ঠিক আছে? তো তো একদম গোড়ার জিনিস দিয়ে শুরু করব। ঠিক আছে? তো তো সেটা হচ্ছে কি, সমাবয়বতা বা আইসোমেরিজম। আইসোমেরিজম কি? আমরা ক্লাস 10-এ শুনেছিলাম আইসোমেরিজম হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মের জন্য বহু সংখ্যক জৈব যৌগের উৎপত্তি হয়, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক পৃথক যৌগ যাদের ধর্ম আলাদা, তারা পরস্পরের সমাবয়ব বা আইসোমার। আর এই যে আইসোমার বা সমাবয়ব গঠন করতে পারার ক্ষমতা, সেটাকে আইসোমেরিজম বা সমাবয়বতা বলে। ঠিক আছে? একই আণবিক সংকেত, ধরা যাক সিম্পল, ধরা যাক C4H8। C4H8 দেখেই তুমি বুঝতে পারছো কি CnH টুয়াইস N, মানে একটা অ্যালকিন আমি বলতে চাইছি। তো C4H8 আণবিক সংকেত বিশিষ্ট কি যৌগ হতে পারে? অ্যালকিন বলছি, মানে কি থাকবে? একটা ডাবল বন্ড থাকবে। ঠিক আছে? এটার স্ট্রাকচার কি হলো? তো ক্লাস 11-এ যারা পড়ছো তারা অর্গানিকের প্রাথমিক বিষয়গুলো জেনে নেওয়ার পরেই তবেই এই ভিডিওটা তোমার পক্ষে উপযোগী হবে। আর যারা ক্লাস 12-এ পড়ছো তাদের পক্ষে তো খুব ভালোই হবে এটা। ঠিক আছে? তো তো এটা হচ্ছে একটা যৌগ যেখানে দেখো C4 কার্বন 4টা আছে, হাইড্রোজেন 8টা আছে, কোনো সমস্যা নেই। তাহলে C4H8 সংকেত বিশিষ্ট এটা একটা লিখেছি, আরেকটা লিখছি, দেখো হবে কি হবে না? কার্বন 4টা, হাইড্রোজেন 8টা হচ্ছে কিনা দেখো, 3 2 5 6 7 8। দুটো যৌগ একই না আলাদা? অবশ্যই আলাদা। এখানে ডাবল বন্ডটা মাঝখানে আছে, এখানে ডাবল বন্ড প্রান্তে আছে। ঠিক আছে? এটার নাম হচ্ছে বিউট 2 ইন, এটার নাম হচ্ছে বিউট 1 ইন। আরেকটা আঁকছি, সাইক্লোবিউটেন। দেখো C4H8। তাহলে আণবিক সংকেত একই, কিন্তু আলাদা আলাদা গঠন বিশিষ্ট আলাদা আলাদা যৌগ। সবগুলো যৌগের গঠন আলাদা, সবগুলো যৌগের ধর্ম একটু একটু আলাদা হবে। এদের ধর্ম তো একটু একটু আলাদা, কিন্তু এটার সঙ্গে এটার বা এটার সঙ্গে এটার ধর্ম সম্পূর্ণ আলাদা। এটা একটা অ্যালকেন, এটা অ্যালকিনেরা। ঠিক আছে? তো তো একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু আলাদা আলাদা গঠন এবং আলাদা আলাদা ধর্ম বিশিষ্ট যৌগগুলো হচ্ছে আইসোমার। এই আইসোমার গঠিত হওয়ার প্রবণতা বা আইসোমার গঠন করার যে ক্ষমতা, সেই ঘটনাকে আমরা বলবো আইসোমেরিজম। ঠিক আছে? তো তো সেই আইসোমেরিজম এর আমরা একটা ছক লিখে ফেলবো। আইসোমেরিজমের ছকটা আমি তাড়াতাড়ি করে লিখে ফেলি, তারপরে আমি আলোচনা করব। ঠিক আছে? ছকটা লিখে ফেলছি। হ্যাঁ, তো আমি একটা ছক লিখেছি। তো প্রথমে ঘাবড়ে যেও না। ঠিক আছে? প্রথমে ঘাবড়ে যেও না। আমি এটা লিখতে গিয়ে একটু বাংলা ইংরেজি মিশে গেছে, তো তুমি দেখো, একটু বুঝে গেলেই হলো। একই আণবিক সংকেত বিশিষ্ট পৃথক পৃথক যৌগ যারা পরস্পর উপরিপাত যোগ্য নয় বা সুপার ইম্পোজেবল নয়। একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ যারা উপরিপাত যোগ্য বা সুপার ইম্পোজেবল নয়। সুপার ইম্পোজেবল মানেটা কি? সুপার ইম্পোজেবল মানে কি? যখন আমি একটা যৌগের ত্রিমাত্রিক গঠনকে আরেকটা যৌগের ত্রিমাত্রিক গঠনের উপরে সর্বতোভাবে, মানে সব দিক দিয়ে একই রকমভাবে চাপিয়ে দিতে পারি যদি, তখন আমরা বলি সুপার ইম্পোজ হচ্ছে।
যদি পারি না তাহলে বলবো সুপার ইম্পোজ হচ্ছে না। যেমন ধরো একটু আগে আমি আলোচনা করলাম যে একটা যৌগ ছিল CH3CH ডাবল বন্ড CH এটা, আর CH2 ডাবল বন্ড CH2CH3, এটাকে এর উপর চাপালে কি সবগুলো একইভাবে মিলে যাবে? মিলবে না। এটাকে নিয়ে এর উপর চাপিয়ে দিলাম, প্রথমেই এর আছে CH3, এর কি CH3 আছে? নেই, ক্যান্সেল হয়ে গেল। ভাবো এটাকে ঘুরিয়ে দিয়ে এর উপর চাপালাম, তাহলে এর CH3 আছে, CH3 পড়লো, কিন্তু এরপরে দেখো এই CH3 সঙ্গে এই CH3 পড়বে। যদি আমি এটাকে এদিক দিয়ে ঘুরিয়ে দিই, তাহলে যেটা দাঁড়াবে সেটা আমি এখানে লিখছি CH3CH2CH ডাবল বন্ড CH2, ঠিক না? এটাকে জাস্ট 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি। এবার বলো এই যৌগটা এখানে CH3 আছে, এখানে CH3 আছে, তাহলে সর্বতভাবে মিলে গেছে CH3 এই অংশটুকু। তারপর CH2 আছে, CH আছে, মিলছে না। তাহলে যদি একদম পুরোপুরি একটার সঙ্গে আরেকটা মিলে যায় তখন আমরা বলি একটা যৌগ আরেকটার উপরে সুপার ইম্পোজ করছে বা উপরিপাত যোগ্য হচ্ছে, ঠিক আছে? তো যদি উপরিপাত যোগ্য হয়ে যায়, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ আবার উপরিপাত যোগ্যও বটে, তাহলে তারা একই যৌগ, তারা আর পরস্পরের আইসোমার না। একই আণবিক সংকেত বিশিষ্ট মানে C4H8, দুটোই C4H8, আবার একটার উপর একটা চেপে যাচ্ছে, তাহলে তারা সেম যৌগ, হোমোমার বা একই যৌগ। কিন্তু যদি একটার উপর আরেকটা না চাপে তাহলে তারা আইসোমার হবে, সমাবয়ব হবে, আইসোমার হবে। সুপার ইম্পোজ না করলেই আইসোমার হবে। এরপর দেখবো আমরা যে বন্ড কানেক্টিভিটি কেমন। বন্ড কানেক্টিভিটি কি সেম নাকি ডিফারেন্ট? বন্ড কানেক্টিভিটি মানে কি? বন্ড কানেক্টিভিটি মানে কি? ধরো কার্বন, তার সঙ্গে 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপে একটাতে CH3 আছে, একটাতে H আছে, একটাতে Br আছে, একটাতে NH2 আছে। আমি একটা কথাই ধরছি, এরকম একটা যৌগ আছে, ঠিক আছে? তো এটা একটা যৌগ। এবার কি করব? ধরো এই যে যৌগটা আমি বলেছি, এটা এই যৌগটা, একটা হাইড্রোজেন আছে এটার সঙ্গে, ভাবো একটা হাইড্রোজেন আছে, এই কালোটা CH3 ভাবি, একটা NH2 আছে আর একটা Br আছে, ঠিক আছে? তো এই রকম এই একই আণবিক সংকেত বিশিষ্ট আরেকটা যৌগের মডেল আমি তোমাকে দেখাচ্ছি। সেটাও দেখো, একটা হাইড্রোজেন আছে, উপরে বুঝতে পারছো ছোটটা যেটা সেটা হাইড্রোজেন, একটা CH3 আছে, এই যে CH3, এটা এই অংশটা CH3, একটা হলুদ আছে মানে Br একটা আছে, একটা NH2 আছে। দুটোর বন্ড কানেক্টিভিটি সেম কি ডিফারেন্ট? বন্ড কানেক্টিভিটি মানে কি, এখানে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেনের বন্ড, একটা হলুদটার বন্ড, একটা লালের বন্ড, একটা কালোর বন্ড। এখানে কার্বনের সঙ্গে একটা নীলের বন্ড মানে হাইড্রোজেনের বন্ড, একটা হলুদের বন্ড, একটা লালের বন্ড, একটা কালোর বন্ড। দুটো ক্ষেত্রেই বন্ড কানেক্টিভিটি একই নাকি আলাদা? একই। তাহলে বন্ড কানেক্টিভিটি মানে আমি কি দেখবো, কি বিচার করব? যে দুটোর ক্ষেত্রেই কার্বন পরমাণুগুলো যে আলাদা গ্রুপের সঙ্গে যুক্ত আছে সবগুলো একই সঙ্গে যুক্ত আছে তো নাকি আলাদা কিছু আছে? যদি একই কিছুর সঙ্গে যুক্ত থাকে তাহলে এই দুটো যৌগ আবার উপরিপাতযোগ্য হচ্ছে না। দেখো আমি যেটা মডেল বানিয়েছি, দেখো উপরিপাতযোগ্য হবে না, আমি এমনভাবে বানিয়েছি, দেখো উপরিপাতযোগ্য হবে না। উপরিপাতযোগ্য হতে গেলে কি হবে? সবকটার সঙ্গে সর্বতভাবে মিলে যাবে, মানে মিলে যাবে, ম্যাচ করে যাবে। এখানে দেখো ম্যাচ করছে কি, দেখতে পাচ্ছ কি? দেখো তো ম্যাচ হয়েছে কিনা? ম্যাচ হয়নি। দেখো রেড ইয়েলো ম্যাচ হচ্ছে না। তুমি ভাববে আমি যদি উল্টে দিই, হ্যাঁ তাহলে কি হচ্ছে? ম্যাচ হচ্ছে না, মানে ওই ব্ল্যাকটার উপর আর একটা ব্ল্যাক যেতে হবে, তাই না? তো আমি যদি এদিক দিয়ে উল্টে দিই, হ্যাঁ হচ্ছে কি? হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। অথচ দেখো এখানে বন্ড কানেক্টিভিটি দুটো সেম,
এখানে কার্বনের সঙ্গে একটা কালো আছে, একটা লাল আছে, একটা হলুদ আছে, একটা নীল আছে, এখানেও কার্বনের সঙ্গে কালো লাল নীল হলুদ আছে। দুটো বন্ড কানেক্টিভিটি সেম, অথচ দুটো পরস্পর উপরিপাতযোগ্য হচ্ছে না। উপরিপাতযোগ্য হচ্ছে না মানেই এরা কি কোয়ালিফাই করে গেছে, এরা আইসোমার হয়ে গেছে। ঠিক আছে, তো আইসোমার হয়ে গেছে কিন্তু এদের বন্ড কানেক্টিভিটি সেম, তাহলে এরা স্টিরিও আইসোমার হবে বা ত্রিমাত্রিক সমবয়ব হবে। ত্রিমাত্রিক সমবয়ব তার মানে কি, তাহলে একজোড়া যৌগ যাদের আণবিক সংকেত একই, যারা পরস্পরের উপর উপরিপাতযোগ্য নয় বা সুপার ইম্পোজেবল হয় না, এবং যাদের বন্ড কানেক্টিভিটি একই। বন্ড কানেক্টিভিটি যাদের একই, বন্ড কানেক্টিভিটি ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি, তারা হচ্ছে স্টিরিও আইসোমার। যদি বন্ড কানেক্টিভিটি আলাদা হয়, একটু আগে আমি যে এক্সাম্পলটা লিখছিলাম বিউটিনের এক্সাম্পল লিখছিলাম, বিউট 2 ইন বিউট 1 ইন, সেখানে দেখো বন্ড কানেক্টিভিটি কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে দেখো বন্ড কানেক্টিভিটি কিন্তু সেম নেই। আর কিরকম সেম নেই, এখানে কার্বন, তার সঙ্গে একটা ডাবল বন্ড আছে, পাশে কার্বন আছে আর দুটো হাইড্রোজেন আছে। তো এখানে তো কার্বন, তার সঙ্গে সিঙ্গেল বন্ড কার্বন আছে, তাহলে বন্ড কানেক্টিভিটি প্রথম ধাপই কোয়ালিফাই করলো না। অথচ এরা পরস্পর উপরিপাতযোগ্য নয়, বন্ড কানেক্টিভিটি ডিফারেন্ট, তাহলে সেগুলো হবে কনস্টিটিউশনাল আইসোমার। বন্ড কানেক্টিভিটি যদি আলাদা হয় তাহলে গঠনগত সমবয়ব বা কনস্টিটিউশনাল আইসোমার হবে। যদি বন্ড কানেক্টিভিটি সেম হয়ে যায় তাহলে স্টিরিও আইসোমার হবে। গঠনগত সমবয়ব আবার বিভিন্ন প্রকারের হতে পারে। ক্লাস 10-এ আমরা কয়েকটা পড়েছি, যে শৃঙ্খল ঘটিত সমবয়বতা বা চেন আইসোমেরিজম। আমি না এই কনস্টিটিউশনাল আইসোমেরিজমের ব্যাপারটা আজকের ভিডিওতে অন্তত আলোচনা করছি না, পরে কখনো আমি হয়তো আলোচনা করব। তাহলে শৃঙ্খল ঘটিত সমবয়বতা বা চেন আইসোমেরিজম হতে পারে, পজিশনাল আইসোমেরিজম বা অবস্থান ঘটিত সমবয়বতা হতে পারে। যেমন এখানে দেখো অবস্থান ঘটিত সমবয়বতা হয়েছে, ডাবল বন্ডের অবস্থান পাল্টে গেছে, আগে ছিল 1 নম্বরে, এক্ষেত্রে হয়েছে 2 নম্বরে। পজিশনাল বা অবস্থান ঘটিত সমবয়বতা। ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, ফাংশনাল গ্রুপ মানে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু আলাদা তোমার হচ্ছে গিয়ে কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ হতে পারে, যেমন অ্যালকোহল আর ইথার, এরা পরস্পরের আইসোমার হতে পারে। অ্যালকোহল একটা আলাদা ফাংশনাল গ্রুপ, ইথার একটা আলাদা ফাংশনাল গ্রুপ, এরা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম এইটা দেখাতে পারে। মেটামেরিজম দেখাতে পারে, যেমন কিটোন মেটামেরিজম দেখায়, যেমন ইথার মেটামেরিজম দেখায়, যেমন এস্টার মেটামেরিজম দেখায়। আমি আজকে ডিটেইলে যাচ্ছি না, তোমরা অনেকেই হয়তো জানো, বা আমি পরে কখনো শুধু কনস্টিটিউশনাল আইসোমেরিজমের উপর আমি একটা ভিডিও কিছু বানাতে পারি। মেটামেরিজম, রিং চেন আইসোমেরিজম হতে পারে। রিং চেন আইসোমেরিজম, মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল এরকম যৌগ গঠিত হয়ে আইসোমার হতে পারে পরস্পরে। টটোমেরিজম হতে পারে, টটোমেরিজম একটা স্পেশাল ধরনের আইসোমেরিজম হতে পারে। তাহলে এগুলো সবই হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমার বা গঠনগত সমবয়বতা, যেখানে বন্ড কানেক্টিভিটি ডিফারেন্ট হয়। দুটো আলাদা যৌগ যাদের আণবিক সংকেত একই, কিন্তু যারা পরস্পরের সুপার ইম্পোজ করে না, মানে একটার উপর আরেকটা চেপে যায় না, এবং যাদের বন্ড কানেক্টিভিটি আলাদা, তারা হচ্ছে এই দলে পড়লো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যাদের বন্ড কানেক্টিভিটি একই তারা স্টিরিও আইসোমার হতে পারে। স্টিরিও আইসোমার থেকে আবার আমি একটু ব্যাপারটাকে একটু সহজ করার জন্য আমি এরকম একটা ছক আমি প্ল্যান করেছি। ঠিক আছে, তো স্টিরিও আইসোমার আবার দুটো ক্যাটেগরিতে পড়তে পারে। দুটো আলাদা যৌগ যারা কার্বন কার্বন এক বন্ধন বরাবর যাদের রোটেশন দিয়ে দিলে, ঘূর্ণন করে দিলে একটা যৌগ থেকে আরেকটা যৌগতে চলে যাওয়া যাবে। যদি এমন হয়, যদি একটা যৌগ থেকে আরেকটা যৌগকে কনভার্ট করা যায় শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রোটেশন করে দিয়ে, অন্য কোনো কিছু না করে, বন্ধন না ভেঙে শুধুমাত্র কার্বন কার্বন এক বন্ধন বরাবর ঘূর্ণন ঘটিয়ে যদি একটা গঠন থেকে আরেকটা গঠনে পৌঁছাতে পারি, বা একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে পৌঁছাতে পারি, যদি ইয়েস হয়, তাহলে সেই ধরনের সমবয়বতা হচ্ছে কনফরমেশনাল আইসোমেরিজম। যদিও এটাকে ট্রু আইসোমেরিজম বলে না, কনফরমেশনাল আইসোমেরিজম এটাকে বলে। ঠিক আছে, তো আমি একটু ডিটেইলে বলছি এটার কথা। যদি কার্বন কার্বন এক বন্ধন বরাবর ঘূর্ণন ঘটিয়ে দিয়ে কি হবে না, ঘূর্ণন ঘটিয়ে দিয়ে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে পৌঁছানো যাবে না। যদি নো হয় তখন
কনফিগারেশনাল আইসোমেরিজম হবে। ঠিক আছে তো, কনফিগারেশনাল আইসোমেরিজম হবে। আর যদি হ্যাঁ হয়, একটা থেকে আরেকটা শুধুমাত্র ঘূর্ণন ঘটিয়ে দিয়ে করে দেওয়া যাবে, তাহলে কনফরমেশনাল আইসোমেরিজম হবে। আমি বাকিগুলো মুছছি একটু। আমি কনফরমেশনাল আইসোমেরিজমের একটা কথা আলোচনা করছি। আমি আগের ভিডিওতে একটু আলোচনা করেছিলাম, নিউম্যান প্রজেকশন ফর্মুলার কথা আলোচনা করেছিলাম। ধরা যাক বিউটেন, এন বিউটেনের নিউম্যান প্রজেকশন ফর্মুলা হবে এইটা। এই কার্বনকে আমি দেখতে পাচ্ছি, তার কাছে দুটো হাইড্রোজেন আছে, একটা CH3 আছে। ঠিক আছে তো, তার পেছনে যদি আমি একই রকম ভাবে আছে ভাবি, এটাকে ইক্লিপসড বলে। ঠিক আছে তো, এটাকে ইক্লিপসড বলে। এবার একে আমি 60 ডিগ্রি রোটেশন দিই, 60 ডিগ্রি রোটেশন যদি দিই, তাহলে কি হবে, সামনেরটা একই রেখে পেছনেরটা রোটেশন দিচ্ছি ভাববো। তাহলে সামনেরটা একই আছে মানে ওয়াই প্যাটার্নে ছিল, পেছনেরটা এখন উল্টানো ওয়াই প্যাটার্নে চলে যাবে। 60 ডিগ্রি কৌণিক দূরত্বে চলে গেলে তাহলে CH3টা এখন এখানে মাঝ বরাবর চলে আসবে। ভাবো এই দুটো অবস্থাতে আণবিক সংকেত একই না আলাদা? মানে যটা কার্বন যটা হাইড্রোজেন আছে এক্ষেত্রেও নিশ্চয়ই একই সংখ্যক কার্বন এবং হাইড্রোজেন আছে, নিশ্চিতভাবে আছে। বন্ড কানেক্টিভিটি একই না আলাদা? এখানে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, আর একটা হাইড্রোজেন আছে, আর একটা CH3 আছে। পাশের কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে, একটা CH3 আছে। এখানেও এক্স্যাক্টলি একই কি একই নয়? এখানেও সামনের কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, একটা CH3, পেছনের কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, একটা CH3। কোন দিকে কি আছে আমি জানি না বাবু, কিন্তু হচ্ছে যতগুলো এখানে যেমন যেমন বন্ধন আছে এখানেও ঠিক তেমন তেমন বন্ধন রয়েছে না নেই? আছে। ফলে এক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে বন্ড কানেক্টিভিটি একই, তাহলে এরা স্টিরিও আইসোমার হলো। এবার উপরিপাতযোগ্য তো হচ্ছে না, স্টিরিও আইসোমার হলো। এবার দেখো এখান থেকে এইটা আর এইটার কথা আলোচনা করছি আমরা। এবার এখান থেকে এটাকে আমি জাস্ট ঘুরিয়ে দিয়ে যেতে পারি কি পারি না? পারি তো, আমি তো দেখিয়ে দিলাম। এখান থেকে এটা ঘোরালে এটা হয়ে যাবে। তাহলে এই যে দুটো, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা আইসোমার বলতে পারি, তবে অনেক সময় এদেরকে ট্রু আইসোমার বা প্রকৃত আইসোমার বলা হয় না। তবু মানে আইসোমার হিসেবে লেখা তো থাকে বইতে। তো যদি এটা আইসোমার হয় তাহলে এই ধরনের আইসোমারকে আমরা বলবো কনফরমেশনাল আইসোমার। তাহলে এর আর এর কনফরমেশনের তফাৎ আছে। ঠিক আছে তো, কনফরমেশনের তফাৎ আছে। এটা ইক্লিপসড আর এটা গজ স্ট্যাগার্ড কনফরমেশন। এটা ইক্লিপসড, এটা গজ স্ট্যাগার্ড। আমি ডিটেলে আজকে বলছি না। ইক্লিপসড আর গজ স্ট্যাগার্ডের কথা 11-এ আছে, তোমরা কেউ হয়তো পড়ে থাকতে পারো, এই ভিডিওতে অন্তত বলছি না। তো স্টিরিও আইসোমার মানে কি বুঝতে পারলাম? যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে রোটেশন দিয়ে আমরা কি করতে পারি না, একটা থেকে আরেকটাই যেতে পারি, তাহলে আমরা তাদেরকে পরস্পরের কনফরমেশনাল আইসোমার বলবো। যদি তা না যেতে পারি তাহলে তারা কনফিগারেশনাল আইসোমার হবে। কনফিগারেশনাল আইসোমারের আবার দুটো ক্যাটাগরি হতে পারে। কনফিগারেশনাল আইসোমার দুটো ক্যাটাগরি হতে পারে। অবজেক্ট মিরর ইমেজ রিলেশনশিপ। অবজেক্ট মিরর ইমেজ রিলেশনশিপ আছে জিজ্ঞেস করা হচ্ছে। ইয়েস, মানে দুটো আইসোমারের কথা ভাবা হচ্ছে, একটা আইসোমার আর একটা আইসোমার। এই দুজন কি একজন আরেকজনের দর্পণ প্রতিবিম্ব, মিরর ইমেজ? যদি হ্যাঁ হয় তাহলে এই দুজন পরস্পরের এনানসিওমার। যদি না হয় এই দুজন পরস্পরের ডায়াস্টিরিওমার। এই ডায়াস্টিরিওমার ক্যাটাগরির মধ্যে পড়ে কি সিস ট্রান্স আইসোমার বা জিওমেট্রিক্যাল আইসোমার বা ইজেড আইসোমার
এরা সবাই অ্যাকচুয়ালি ডায়াস্টেরিওমার, মানে সিস ট্রান্স আইসোমারকে এখন কিন্তু সিস ট্রান্স না বলে ডায়াস্টেরিওমার বলতে এনকারেজ করা হচ্ছে, ঠিক আছে। তো তো ডায়াস্টেরিওমার মানে সিস ট্রান্স আইসোমার। আমরা সিস বিউট টুইন আর ট্রান্স বিউট টুইন এরা পরস্পরের ডায়াস্টেরিও আইসোমার, ঠিক আছে। তো বা ইজেড যৌগ তোমরা জানো অলরেডি, হয়তো ইজেড যৌগ, সিস ট্রান্স যৌগ, এরা পরস্পরের ডায়াস্টেরিওমার। তাহলে ডায়াস্টেরিওমার মানে যা, সিস ট্রান্স আইসোমার মানে তা, ইজেড আইসোমার মানে তাই, ঠিক আছে। আর এনানসিওমার মানে কি তাহলে? এক জোড়া ত্রিমাত্রিক সমাবয়ব বা এক জোড়া স্টিরিও আইসোমার যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এক জোড়া ত্রিমাত্রিক সমবায়ব বা এক জোড়া স্টিরিও আইসোমার যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়, তাদেরকে আমরা বলবো ডায়াস্টিরিও আইসোমার, ঠিক আছে। এবার একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যে দুটো মডেল দেখাচ্ছিলাম সেই দুটো মডেল আমি আরেকবার দেখাচ্ছি। দেখো এই দুটো মডেলের ক্ষেত্রে এই দুটো আইসোমার, এদের আণবিক সংকেত একই, কারণ আমরা এই শুধু কালার দিয়ে ভাবি, তাহলে একটা রেড আছে, একটা ব্লু আছে, একটা ব্ল্যাক আছে, রেড আছে, ব্লু আছে, ইয়েলো আছে, এখানেও তাই আছে, তাহলে আণবিক সংকেত একই, কিন্তু এরা সুপার ইম্পোজ করছে না, একটার উপর আরেকটা চাপছে না, তাহলে এরা আলাদা আলাদা যৌগ বা এরা আইসোমার। এদের বন্ড কানেক্টিভিটি একই, কার্বনের সঙ্গে এখানে যা যা বন্ড আছে এখানেও সেই বন্ড আছে, মানে বন্ডে পার্টিসিপেট করছে এমন পরমাণুগুলো বা এমন কালারগুলো সেম, বন্ড কানেক্টিভিটি একই, অর্থাৎ এরা স্টিরিও আইসোমার হলো। আর এরা দেখো একজন আরেকজনের মিরর ইমেজ, ঠিক না? একটু দেখার চেষ্টা করো কষ্ট করে, দেখো যে দুটো আমি রেখেছি, আসলে কি, আসলে মনে হচ্ছে না মাঝখানে একটা আয়না বসে আছে, আয়নাতে একটার প্রতিবিম্ব আর একটা হচ্ছে, ঠিক না? ঠিক আছে। তো তাহলে এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার। হ্যাঁ, তো এখন যখন আমরা এনানসিওমার আর ডায়াস্টেরিওমারের ব্যাপারে জেনে গেছি, তাহলে আমরা চেষ্টা করব এদের সংজ্ঞাটা একটু লিখে নেওয়ার, কারণ এনানসিওমার ডায়াস্টেরিওমার এই দুটোই খুব ইম্পর্টেন্ট। এনানসিওমার মানে কি? এনানসিওমার হচ্ছে এক জোড়া স্টিরিও আইসোমার বা এক জোড়া ত্রিমাত্রিক সমাবয়বী যারা একে অপরের উপর উপরিপাত যোগ্য নয়, এবং এক জোড়া স্টিরিও আইসোমার, আমরা স্টিরিও আইসোমার কথাটা বেশি ব্যবহার করি, ত্রিমাত্রিক সমাবয়বী বাংলাটার বদলে ইংরেজিতেই বেশি ব্যবহৃত হয়। স্টিরিও আইসোমার একজোড়া স্টিরিও আইসোমার যারা একে অপরের উপর বা পরস্পরের উপর উপরিপাত যোগ্য নয়, এবং পরস্পর বা একে অপরের দর্পণ প্রতিবিম্ব, একে অপরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে যারা দুটো যৌগ যারা একে অপরের উপর উপরিপাত যোগ্য নয়, মানে একটার উপর আরেকটা চেপে যায় না, এবং একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব, তারা হচ্ছে এনানসিওমার, ঠিক আছে। এনানসিওমারের একটা এক্সাম্পল আমরা দেখে নেব। এনানসিওমারের একটা এক্সাম্পল আমি দেখছি। ধরো আমরা ল্যাকটিক অ্যাসিডের কথা জানি, হয়তো আমি ফ্লাইং ওয়েজ প্রজেকশন লিখছি। ফ্লাইং ওয়েজ প্রজেকশন অলরেডি তোমরা জেনে গেছো, যারা জানো না তারা আমার আগের ভিডিওটা দেখে নিও। তাহলে CH আছে, মাঝখানে সি আছে, আর তার কাছে একটা ধরো একটা CH3 আছে, এর এই দিকে OH, উপরের দিকে OH, নিচের দিকে H, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এর মিরর ইমেজ কোনটা হবে বলো তো? এর দর্পণ প্রতিবিম্ব
হ্যাঁ, তাহলে এটা ল্যাকটিক অ্যাসিড, এটাও ল্যাকটিক অ্যাসিড, তবে দুটোর গঠন আলাদা। এরা পরস্পরের এনানসিওমার। কি করে বুঝলাম এনানসিওমার? যদি এরা পরস্পরের কি হয়, দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে এনানসিওমার হবে। দর্পণ প্রতিবিম্ব এটা বুঝতে পারছো অনেকে। যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে ফিশার প্রজেকশনে নিয়ে যাবো। ফিশার প্রজেকশনে নিয়ে গেলে সবচেয়ে সুবিধা দর্পণ প্রতিবিম্ব বোঝাটা। COOH এইটার ফিশার প্রজেকশন আঁকছি, নিচে CH3, OH যেটা উপরের দিকে উঠে আছে অ্যাবাভ দ্য প্লেন আছে, সেটাকে ধরে এদিকে মুড়ে দিতে হবে। OH এটাকে করছি। COOH উপরে আছে, উপরে থাকলো CH3, নিচে আছে, নিচে থাকলো OH যেটা এইদিকে উঠেছিল সেটাকে ধরে উল্টো দিকে ধাক্কা দিতে হয়। যেটা এইদিকে উঠেছিল সেটাকে ধরে এইদিকে নিয়ে এসছি। OHটা এদিকে আছে, H এদিকে আছে, দেখো একটা আর একটার মিরর ইমেজ হয়ে গেল না? এইটার সামনে আয়না রাখলে এইটাই এরকমই একটা প্রতিবিম্ব আসবে। ঠিক আছে তো? তাহলে ল্যাকটিক অ্যাসিডের একটা ল্যাকটিক অ্যাসিডের ফিশার প্রজেকশন আর একটা ফিশার প্রজেকশন, এরা পরস্পরের এনানসিওমার। তাহলে কনসেপ্টটা কি? এই দুটো কিন্তু একই যৌগ নয়, আলাদা যৌগ। তাহলে এই দুটোর নাম কি হবে ইত্যাদি ইত্যাদি আমরা পরে জানবো সেটা। তাহলে এনানসিওমার জানতে পারলাম যে একজোড়া স্টিরিও আইসোমার যারা পরস্পরের উপরিপাতযোগ্য নয়, কিন্তু এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, তারা হচ্ছে এনানসিওমার। ডায়াস্টিরিওমারের ব্যাপারটা একটু সহজ। ডায়াস্টিরিওমার অনেক রকম ভাবে হতে পারে। এরা কি এরা একজোড়া নাও হতে পারে, মানে বেশি হতে পারে, দুইয়ের বেশি হতে পারে, দুই বা ততোধিক স্টিরিও আইসোমার, যারা পরস্পর উপরিপাতযোগ্য নয়, মানে একটা আরেকটার উপর চেপে যায় না। যদি চেপে যেত তাহলে তো একই যৌগ হতো। উপরিপাতযোগ্য নয় এবং পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়। তারা হচ্ছে ডায়াস্টিরিওমার। ডায়াস্টিরিওমারের এক্সাম্পল আমি তোমাদের আগেই বলেছিলাম। বিউট 2 এর দুটো ভার্সন থাকতে পারে, একটা সিস আর একটা ট্রান্স। এরা পরস্পর কেমন? ডায়াস্টিরিওমার। এরা পরস্পরের ডায়াস্টিরিওমার, সহজ এক্সাম্পল। ঠিক আছে তো? এরা পরস্পর ডায়াস্টিরিওমার। আরো অনেক রকম ভাবে ডায়াস্টিরিওমার হতে পারে, আমরা পরে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কিছু বেসিক জিনিস সমাবয়বতার একদম পুরো আমরা একটা চার্ট করে একদম ভালো করে ছকের মাধ্যমে আমরা ভালো করে বলেছি। ঠিক আছে তো? আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে যে কোনো রকম দ্বিধা থাকলে তুমি কমেন্টে লিখতে পারো। ঠিক আছে তো? আর তোমার এটা ভালো লাগলে তুমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা করব, আলোক সক্রিয়তা মানে কি, অপটিক্যাল অ্যাক্টিভিটি, সেটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে তো? তো ভালো থাকো।